তো এখানে যেটা আমরা আজকে শুরু করব এটা হচ্ছে আমরা বলছি ফিনান্স কোম্পানি অপারেশন ফিনান্স কোম্পানি। এটা যদি আমরা কম্পেয়ার করি ব্যাংকের সাথে, তাহলে এটা আসলে আমরা বলতে পারি, আমরা এটাকে এনবিএফআই যেটাকে আমরা বলছি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেওয়া আছে এরকম, উপরে দেওয়া আছে ব্যাংক। এটা আমি একবারে প্রথম দিকে প্রথম ক্লাসে আমি এটা পড়াইছিলাম। যাই হোক, এখন আবার এটা ইন ডিটেলস পড়াবো। এটাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলছে, বাট এটা আসলে আন্ডার দ্য ফাইন্যান্স কোম্পানি, ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বললেও চলবে। তো এখন কোনগুলো ফাইন্যান্স কোম্পানি? অ্যাকচুয়ালি ফাইন্যান্স কোম্পানি বলতে আসলে আমরা কি বুঝি? মূলত ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। এছাড়া মোটামুটি সব কাজই হচ্ছে মোরলেস সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করে। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরিক্যালি ভাগ আছে। একটাকে আমরা বলছি কনজিউমার বা কনজিউমার ফাইন্যান্স কোম্পানি, একটাকে আমরা বিজনেস ফাইন্যান্স কোম্পানি বলছি, আর একটা হচ্ছে ক্যাপটিভ ফাইন্যান্স সাবসিডিয়ারিজ বলছি। এই তিন ভাগে ভাগ করছি মূলত। বাট এটার কাজ হলো, ব্যাংক যেমন লং টার্ম লোন দেয়, বাট ব্যাংক কিন্তু রিস্ক কম নেয়। ব্যাংকে আপনি কোলাটেরাল ছাড়া আসলে আপনি লোন নিতে পারবেন না, এক্সেপ্ট আনসিকিউর ইনসিকিউর লোন, রাইট? লাইক পার্সোনাল লোন, হ্যাঁ, এগুলো ছাড়া বা আপনি আসলে কোলাটেরাল ছাড়া বড় কোনো লোন নিতে পারবেন না ব্যাংক। অন দ্য আদার হ্যান্ড, ফাইন্যান্স কোম্পানি may provide you the large amount of loan without any collateral, um, for a shorter period of time or intermediate period of time, যেটাকে আপনারা মিড টার্ম বলেন, হ্যাঁ, টার্ম লোন। ওরা এটা দেয়, ওরা রিস্ক নেয়, হ্যাঁ। তো এটা আহ কোন একটা বড় ফাইন্যান্সিয়াল কোম্পানির একটা সাবসিডিয়ারিজ হতে পারে, অথবা একটা কোম্পানির আহ একটা আলাদা একটা সেগমেন্ট হতে পারে, এরকম হতে পারে। অথবা সে নিজেই হচ্ছে আলাদা একটা কনগ্লোমেরেট হতে পারে, যাদের ব্রাঞ্চ ধরেন ফাইন্যান্স কোম্পানির একটা অফিস নিয়ে, অর্থাৎ একটা অফিস নিয়ে একটা ব্রাঞ্চ নিয়ে হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানি হতে পারে, এটাও হতে পারে। আবার একটা ফাইন্যান্স কোম্পানি চার পাঁচটা ব্রাঞ্চ নিয়ে অপারেশন চালাতে পারে, এটাও হতে পারে। আবার কিছু কিছু ফাইন্যান্স কোম্পানি আছে, এগুলোর হচ্ছে বিদেশেও তার ব্রাঞ্চ আছে। যেমন আপনি যদি লঙ্কা বাংলা ফিন্যান্স, আইপিডিসি, তারপরে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপএম ফাইন্যান্স কোম্পানি, এই তিনটার মধ্যে কম্পেয়ার করেন, অথবা মাইডাস, এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি প্র্যাকটিক্যালি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস সি এই ফাইন্যান্স কোম্পানি গুলোর ক্যাটাগরি গুলো কোনগুলো। দ্য টাইপস অফ ফাইন্যান্স কোম্পানি, এখানে অনেক হিস্ট্রি বলছে যে জেনারেল মোটরের একটা সাবসিডিয়ারিজ আছে, সিটি গ্রুপের আছে, তারপরে আমেরিকান এক্সপ্রেস আছে, আরো অনেক কোম্পানি গুলো আছে, জেনারেল ইলেকট্রিকের আছে। এগুলো হচ্ছে ফাইন্যান্স কোম্পানি, এক এক জায়গায় এক এক রকম। জেপি মর্গান সহ আরো অনেকগুলো। বাট আমরা আমাদের পার্সপেক্টিভ চিন্তা করব। প্রথমে আমি আসি কনজিউমার ফাইন্যান্স কোম্পানি। আচ্ছা, কনজিউমার মানে কি? ফাইন্যান্স কোম্পানিতে অ্যাকচুয়ালি প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিস, রাইট? এখন এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কাকে কোনটা দেবে তার উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে ফাইন্যান্সিয়াল কোম্পানি। এখন কনজিউমার ফাইন্যান্স কোম্পানি বলতে কি বোঝায়? কনজিউমার মানে কি? একেবারে ইন্ডিভিজুয়াল, রাইট? যখন কোনো ফাইন্যান্স কোম্পানি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কনজিউমারকে কোনো লোন প্রোভাইড করে বা কোনো সার্ভিস প্রোভাইড করে, সেটাকে ওই ধরনের কোম্পানিগুলোকে কনজিউমার ফাইন্যান্স কোম্পানি বলছে। বাট সব ফাইন্যান্স কোম্পানি বা সব ব্যাংক এই কনজিউমার লোন বা কনজিউমার ফ্যাসিলিটিস কনজিউমার সার্ভিস দেন। যেমন ধরেন গত ক্লাসে কে যেন বলেছিলেন যে প্রাইম ব্যাংক না আইএফআইসি ব্যাংক, তো অন্য কোন একটা ব্যাংকের কথা, যে আসলে ইন্ডিভিজুয়াল বা কনজিউমার ব্যাংকিং করতো না, ওরা হচ্ছে একেবারে হচ্ছে রিটেল ব্যাংকিং করতো, হ্যাঁ। So, একবার কর্পোরেট ব্যাংকিং করতো, হ্যাঁ?
ওটার কথা বলছি, কর্পোরেট ব্যাংকিং করে। তো এইটাও এরকম ক্লাসিফিকেশন আছে। কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা একেবারে ইন্ডিভিজুয়ালি হচ্ছে সার্ভিস গুলো দেয়, যেমন কনজিউমার লোন দেয়, অটো লোন দেয়, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড সেল করে, এই ধরনের জিনিসগুলো, হ্যাঁ, অন বিহাফ অফ আদার্স, এদেরকে আমরা বলছি কনজিউমার ফাইন্যান্স। আরেকটা বলছি বিজনেস ফাইন্যান্স কোম্পানিজ। বিজনেস ফাইন্যান্স কোম্পানিজ জাস্ট মানে কনজিউমার ফাইন্যান্স কোম্পানির অপোজিট। অপোজিট মানে কি, এরা যেমন কনজিউমারকে লোন দিত, বিজনেস কোম্পানি কনজিউমারকে লোন দিবে না, এরা হচ্ছে একটা বিজনেসকে। যেমন ধরেন অনেক বিজনেস অর্গানাইজেশন আছে যারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটার জন্য লোন দেয়, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য লোন দেয়, তার মানে সে বিজনেস অর্গানাইজেশনের জন্য লোন। আবার কিছু বিজনেস অর্গানাইজেশন যেমন আইডিএফসি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে হিউজ পরিমাণ লোন দিয়েছে। যে আবার কিছু কোম্পানি আছে যারা লিজিং বা ফ্যাক্টরিং করে থাকে, ফ্যাক্টরিং বা লিজিং করে থাকে, যেমন উলান্ডা বাংলা ফাইন্যান্সের কথা আমি বলেছি, তারা এই কাজটা করে। এবং তারা আহ আমরার হচ্ছে ক্রেডিট কার্ড টেকনোলজি ইউজ করে ক্রেডিট কার্ড সেল করেছে ফার্স্ট, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে। আইডিএফসি হচ্ছে ফার্স্ট সার্ভিসটা দিয়েছিল। এদেরকে আমরা বিজনেস ফাইন্যান্স কোম্পানি বলছি। ক্লিয়ার? জি স্যার। বুঝেন না এরকম কেউ আছেন? এটা না বোঝার কিছু নাই, সিম্পল। তারপরে বলেন না বুঝে থাকলে। থার্ড, হ্যাঁ স্যার। কিছু ফাইন্যান্স সাবসিডিয়ারিজ আছে বা কোম্পানি আছে, এদেরকে আমরা বলছি ক্যাপটিভ ফিন্যান্স সাবসিডিয়ারিজ। ক্যাপটিভ ফিন্যান্স সাবসিডিয়ারিজ এই নামে আপনি পাবেন না কোনো কোম্পানি, বাট এটার মূল উদ্দেশ্যটা আগে আমি বলি। এরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে ফ্যাক্টরিং করে অন্য কোম্পানির, তার প্যারেন্ট কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল গুলো সে পারচেজ করে। ওই প্যারেন্ট কোম্পানির আহ একটা সিস্টার কনসার্ন এই কোম্পানির বলা থাকে যে যদি আপনি ওদের প্রোডাক্ট কিনেন তাহলে আমি আপনাকে ফাইন্যান্সিং করব। আরেকটা এক্সাম্পল যদি বলি, অটো লোন গুলো যেগুলো দেয় না, অনেক সময় গাড়ির লোন হচ্ছে, আপনি গাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু আপনার কেউ হচ্ছে লোন দিচ্ছে না, ওই এক জি থার্ড স্যার। পার্টি একটা কোম্পানি বলবে যে আমি আপনাকে ফাইন্যান্সিং করব। এখন যদি কোনো কোম্পানি সেটা তার প্যারেন্ট কোম্পানি পার্টনার হওয়া সত্ত্বেও ফাইন্যান্সিং করে, এটাও হতে পারে, তাহলে সেটা একটা সাবসিডিয়ারিজ। আবার সে চাইলে নিজে আহ নিজেই হচ্ছে আলাদা একটা অটোনোমাস, সেপারেট একটা সাবসিডিয়ারি হিসেবে অথবা সেপারেট একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে তাকে সে লোন দিতে পারে। এটাকে আমরা যদি বলি হায়ার পারচেস, হ্যাঁ, হায়ার পারচেসে দিতে পারে। বাট সে রিস্কটা অনেক বিয়ার করে। এই কারণে এটাকে আমরা বলছি ক্যাপটিভ ফিন্যান্স সাবসিডিয়ারিজ, যারা ক্যাপিটাল প্রোভাইড করে। সো এখানে তিন ধরনের আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখলাম। একটা হচ্ছে কনজিউমার ফাইন্যান্স কোম্পানি, একটা বিজনেস ফাইন্যান্স কোম্পানি, এবং একটা হচ্ছে কি হলো, ক্যাপটিভ ফিন্যান্স কোম্পানি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা অ্যাডভান্টেজ আছে, এটা আহ, আপনারা পড়লে বুঝতে পারবেন, অলরেডি আমি বলেছি, এটা দরকার নাই। ঠিক আগের যেরকম আমরা থ্রিফ্ট অপারেশনস, ব্যাংক, এগুলোর কথা বলেছি, এই ফাইন্যান্স কোম্পানিরও যে ফান্ডটা আসে মোরলেস প্রাইসিং। প্রথমত হচ্ছে এরা ব্যাংক থেকে লোন নেয়, লোন ফ্রম ব্যাংকস। তাদের মেইন সোর্স অফ ফান্ড হচ্ছে লোন ফ্রম ব্যাংকস। দেন হচ্ছে কমার্শিয়াল পেপার ইস্যু করে, লং টার্মের জন্য কমার্শিয়াল পেপার ইস্যু করে, শর্ট টার্ম মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট কমার্শিয়াল পেপার ইস্যু করে। দেন হচ্ছে ডিপোজিটস, এটা কাস্টমার ডিপোজিটস, এটা আরেকটা সোর্স, ওনারা লং টার্মের জন্য বন্ড ইস্যু করে। দেন হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালটা অ্যাকচুয়ালি ওনার্স ক্যাপিটাল হতে পারে, অথবা এই যে রিটেইন আর্নিংস গুলো আছে, এটাকে যদি সে রিটেন করে
তাহলে এইটা এই ক্যাপিটালটা দিয়ে হচ্ছে সে লোন প্রোভাইড করতে পারে। দিস আর দ্য সোর্স। ওকে, সো ইউজ কিভাবে করবে তাহলে এগুলো আপনি জাস্ট করে নেবেন। ইউজটা প্রথমত হচ্ছে, আমি আবারও বলছি, এটা ডিপেন্ডস অন দা ক্লাসিফিকেশন অর ক্যাটাগরি। যদি কোম্পানিটা কনজিউমার ফিন্যান্স কোম্পানি হয় তাহলে তারা কনজিউমারকে লোন দিবে, সেটা পার্সোনাল লোন হতে পারে, অথবা অন্য কোনো ফরম্যাটে হতে পারে। হ্যাঁ, ক্রেডিট কার্ড সেল হতে পারে। আচ্ছা, যদি সেটা বিজনেস অর্গানাইজেশন হয়, বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে আবার বিজনেস ফাইন্যান্স কোম্পানি হয়, তাহলে সে পার্সোনাল লোন দিবে না, কনজিউমার লোন দিবে না। সে করবে কি, সে হচ্ছে বিজনেস লোন দিবে। সে ফ্যাক্টরিং করবে, অ্যাকাউন্ট রিসিভেবল গুলো পারচেস করে তাকে ইয়ে করবে। সে হায়ার পারচেসও করতে পারে। সে বড় বড় ইকুইপমেন্টে লিজিং করতে পারে, ইকুইপমেন্ট কিনে সেটা ইয়ে করতে পারে, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে, সেটাও সে করতে পারে। কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিজনেস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিয়েল এস্টেট ফাইন্যান্সিং করে, রিয়েল এস্টেট লোন, যেমন আইডিএফসি করে মর্গেজ ফাইন্যান্সিং, লঙ্কা বাংলা করে মর্গেজ ফাইন্যান্সিং। গত ক্লাসেও বোধহয় আমি মর্গেজ ফাইন্যান্সিং এর লোয়ার ইন্টারেস্ট রেট বলতে গিয়ে আমি লঙ্কা বাংলার কথা বলেছিলাম, রাইট? সো দিজ আর দ্য অ্যাকচুয়ালি ইউজেস অফ ফান্ড ফর দ্য ফাইন্যান্স কোম্পানিজ। দেন আমাদের আসলে রিস্কটা আসবে কিভাবে হচ্ছে, এই যে ধরেন ইন্ডিভিজুয়াল এন্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টর ফর দ্য ফাইন্যান্স কোম্পানি এবং কমার্শিয়াল ব্যাংক থেকে তারা লোন নেয়, নিয়ে ফান্ডটাকে অ্যাকুমুলেট করে করে হচ্ছে, যদি কনজিউমার ফিন্যান্স কোম্পানি হয় তাহলে হাউস হোল্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন ফার্নিচার ইকুইপমেন্ট এগুলো কেনার জন্য তারা লোন দিবে। আর বিজনেস ফাইন্যান্স অর্গানাইজেশন হলে বিজনেস লোন দিবে। এটা একটা ইয়ে দেখাইছে। নাও দ্য ভ্যালুয়েশন অফ ফাইন্যান্স কোম্পানি, আপনি একটা ফাইন্যান্স কোম্পানি কিভাবে ভ্যালুয়েশন করবেন, যদিও আমাদের এখানে ভ্যালুয়েশন করার কথা না, বাট মেকানিজমটা আমাদের জানা দরকার। ভ্যালুয়েশন করতে গেলে আপনাকে মেইনলি একটা কোম্পানির ক্যাশ ফ্লো, আর্নিং এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কেমন হবে সেটা আপনাকে জানতে হবে। আর হচ্ছে আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, ইন্টারনাল রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। মনে আছে ক্যাপিটাল বাজেটিং এ পড়েছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এখানে আহ দেখেন বলেছে চেঞ্জ অফ ভ্যালুয়েশন, একটা কোম্পানির ভ্যালুয়েশন চেঞ্জ হবে কি কি ফ্যাক্টরের উপর বেস করে। এক ফ্যাক্টর এক্সপেক্টেড, চেঞ্জ অফ এক্সপেক্টেড ক্যাশ ফ্লো। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যখন চেঞ্জ হয় তখন একটা কোম্পানির ভ্যালুয়েশন কমে যায়। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যদি বেশি থাকে তাহলে একটা কোম্পানির ভ্যালু বাড়বে, এটার সাথে পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। এন্ড দেন চেঞ্জ অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি বাড়ে বা কমে তাহলে ভ্যালুয়েশনের উপর হচ্ছে ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে এটার সাথে এই ক্যাশ ফ্লোটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। এখন আম, এই এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যদি আমরা বলি, এখান থেকে শুধু এক্সপেক্টেড ক্যাশ ফ্লোটা নিয়ে আসি, যেহেতু এক্সপেক্টেড ক্যাশ ফ্লো এটার উপর ডিপেন্ড করে কোম্পানির ভ্যালুয়েশন হয়, তাহলে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কিভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কয়েকটা ফ্যাক্টরের উপর বেস করে আহ, তার ভ্যালুয়েশনটাকে চেঞ্জ করে। ফর এক্সাম্পল, ইকোনমিক কন্ডিশন, এই যে এফ সামেশন অফ ইকন লেখা, এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্যাক্টরের একটা একটা ফ্যাক্টর, এটার নাম হচ্ছে ইকোনমিক কন্ডিশন, চেঞ্জ অফ ইকোনমিক কন্ডিশন। এখন বলেন তো, আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনটা কি এখন পজিটিভ না নেগেটিভ, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? পজিটিভ বলতে আমি আপওয়ার্ড কে বুঝাচ্ছি, নেগেটিভ বলতে ডাউনওয়ার্ড কে বুঝাচ্ছি, বলেন তো। এখন তো স্যার একটু ডাউনওয়ার্ড, একটু না, অনেকদিন অনেকটা আপওয়ার্ড ছিল। ডাউনওয়ার্ড। হ্যাঁ, হুম,
অনেকদিন আপওয়ার্ড ছিল, এখন তো হ্যাঁ, অনেক অনেকটাই ডাউন, ডাউনওয়ার্ড। অনেক ডাউন। তো ইকোনমি যদি ডাউনওয়ার্ড হয়, দেখেন কিভাবে বুঝবেন যে আসলে এটার ভ্যালুয়েশন খারাপ হয়? এখন অনেক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা অনেক অনেক বড় ধরনের কোম্পানিও হচ্ছে ইকোনমিক কন্ডিশনের কারণে তার রেভিনিউর গ্রোথ অনেক কম। কারণ এই ইকোনমিক কন্ডিশনটা হচ্ছে তার এক্সপেক্টেড যে ক্যাশ সেটা সে জেনারেট করতে পারছে না। আগে যা সেল ছিল সেটা কমে গেছে। এখন মানুষ যে পরিমাণ হায়ার ইনফ্লেশনের মধ্যে আছে, তার খাবার দাবারই তো সে কিনতে পারছে না, বাসা ভাড়াতে থাকতে পারছে না, তাহলে সে এক্সট্রা লাক্সারিয়াস গুলো কিভাবে কিনবে, তাই না? দেন হচ্ছে চেঞ্জ অফ আরএফ। আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট, আচ্ছা, রিস্ক ফ্রি রেট কি? রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। ট্রেজারি বিলের যে ইন্টারেস্ট রেটটা বা ট্রেজারি বন্ড, এই ইন্টারেস্ট রেটটাকে আমরা রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট বলি। ঠিক আছে? এখন ধরেন ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, বেশি বাড়ে, তাহলে হচ্ছে একদিকে যেমন কাস্টমারের জন্য ভালো, অন্যদিকে বিজনেসের জন্য খারাপ। কারণ ইন্টারেস্ট রেট বেশি চেঞ্জ হলে, বাড়লে কনজিউমার আসলে বেশি ইন্টারেস্ট নিয়ে নিয়ে তার প্রোডাক্ট কিনতে পারবে না, মানে লোন নিতে পারবে না। আর যদি আপনি সার্ভিস দিতে না পারেন, লোন না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যাশও বেশি জেনারেট হবে। সো রিস্ক রেটটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি কন্ডিশন। এখন আমরা এতক্ষণ যেটা বললাম, আসলে এটা কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছো? এটা কি আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, নাকি এটা সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, নাকি এটা আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, নাকি এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি? আসলে কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি বলেন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ডেফিনেটলি এমনিতেই বোঝা যায় ব্যাংকগুলোর যে অবস্থা, সেই অবস্থায় আপনার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কমবে, রাইট? এটা এফেক্ট করবে, তাই না? বাট এটা ডিপেন্ড করে আসলে আরেকটা জিনিসের উপরে, এটার সেটার নাম হচ্ছে এবিলিটি অফ ম্যানেজমেন্ট, যেটাকে চেঞ্জ অফ মানাপ বলছি। ম্যানেজমেন্ট এবিলিটি যদি সরি ভালো হয়, আই মিন যারা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস আছে, তাদের গভর্নেন্সটা যদি প্রপার হয়, তারা যদি রিস্ক গভর্নেন্সটাকে ট্রান্সপারেন্ট ওয়েতে ম্যানেজ করতে পারে, তাহলে তার ক্যাশ ফ্লো বাড়বে। এখন যদি সে রিস্ক গুলোকে কনসিডার না করে, উল্টা উল্টা মানুষকে হচ্ছে লোন ডিসবার্স করে ম্যানিপুলেট হয়ে, তাহলে তো তার ব্যাড এনপিএল বাড়বেই, এবং নন পারফর্মিং লোন বাড়লে তার তো লস হবেই, তার মার্কেট শেয়ারও কমে যাবে, মার্কেট প্রাইসও কমে যাবে, রাইট? সো একটা কোম্পানির এবিলিটি অফ ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে ওই কোম্পানির এক্সপেক্টেড ক্যাশ। ক্লিয়ার কিনা? যদি পরীক্ষায় জি আসে, স্যার। how you evaluate a finance company and what are the factors that can affect uh, expected cash flow of finance industry or non-banking financial industry institution? So you have to explain these factors as well. ইন্ডাস্ট্রির নামে বলে দিতে হবে কোন ইন্ডাস্ট্রি, কেমন? জি স্যার। যদি বলে যে আইটি ইন্ডাস্ট্রি, তাহলে আইটি ইন্ডাস্ট্রির মধ্যে বলতে হবে। ঠিক আছে? সো এখানে এই ফ্যাক্টর গুলো আমি যেভাবে এক্সপ্লেন করেছি এভাবেই লেখা আছে, আপনারা একটু পড়ে নিন আর কি। হ্যাঁ, এখানে একটা টার্ম ছিল, একেবারে প্রথমে আমি বলেছিলাম, দেখেন একটু মুছে নেই। প্রথমে বলেছিলাম কোম্পানির ভ্যালুয়েশন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো, যেটা আমরা এখন এক্সপ্লেন করলাম। আর একটা জিনিস বাকি আছে, চেঞ্জ অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা চেঞ্জ অফ কস্ট অফ ক্যাপিটাল।
এখন একজনের জন্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হবে, আর একজনের জন্য কস্ট অফ ক্যাপিটাল হবে। অর্থাৎ চেঞ্জ অফ কে, এটা আমাকে কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। These are the actually required rate of return. So change of k, that means required rate of return, is depends on change of risk-free rate plus change of risk premium, that is RP. RP মানে risk premium. If risk premium is higher, required rate of return will be higher. If change of risk-free return is higher, that means your required return will be higher. So risk-free rate already আমরা বলেছি ট্রেজারি বিলের কথা, যদি এটা বেশি হয় তাহলে আপনার কস্ট অফ ক্যাপিটাল বেশি হবে। রিস্ক প্রিমিয়ামটা তাহলে কি? রিস্ক প্রিমিয়ামটা হচ্ছে এই যে ট্রেজারি বিলে আপনি ইনভেস্ট যদি না করে অন্য জায়গায় ইনভেস্ট করেন, সে ফর এক্সাম্পল আপনি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা এক্সাম্পল, এটা আগে আমি একটু ক্লিয়ার করব। এই যে ক্যাপটিভ ফাইন্যান্স সাবসিডিয়ারির কথা বলতে গিয়ে বললাম না, ক্যাপটিভ ফাইন্যান্স সাবসিডিয়ারিজ, এটা মূলত যদি বলেন একটা এক্সাম্পল যদি বলি, পিকে হালদারের নাম শুনছেন নাকি? পীর সাহেবের নাম শুনছেন? পিকে হালদার জি স্যার। উনি কি পীর সাহেব না? বড় পীর। বড় পীর। পিকে হালদার যে কাজটা করছে, ওনার প্যারেন্ট কোম্পানিতে উনি বসে উনি হচ্ছে সাবসিডিয়ারি থেকে লোন নিছে, আর সাবসিডিয়ারি থেকে বসে ওই প্যারেন্ট কোম্পানি থেকে লোন নিছে, নিয়ে ওই আরেকটা কোম্পানিকে এসে বসায় দিছে। এইটা একটা বড় এক্সাম্পল। এনিওয়ে, আমি এটা বলছি কেন সেটা আগে বলি। এখন ধরেন আপনি এই ধরনের কোম্পানিতে ডিপোজিট করলেন, ফাইন্যান্স কোম্পানিতে, অথবা আপনি কনজিউমার ফাইন্যান্স কোম্পানিতে ডিপোজিট করলেন, কিছু টাকা রাখলেন, ট্রেজারি বিলে রাখলে ফর এক্সাম্পল আপনি 6.5% বা 7% আপনি রিটার্ন পাবেন। আপনি এটা না করে রাখলেন কোন একটা কনজিউমার ফাইন্যান্স কোম্পানি, নট ইভেন ইন দা বিজনেস ফাইন্যান্স কোম্পানি। সো দেয়ার ইজ রিস্ক, রাইট? সো এখন আপনি কথার কথা আপনার ক্যাপিটালটা একবারে চলে যেতে পারে, আর তার জন্য আপনি একটা প্রিমিয়াম চার্জ করতে হবে। ফর এক্সাম্পল আপনি 3% চার্জ করলেন। সো ইউর লাইনটা কেটে গেলে আমরা আবার সাথে সাথে জয়েন করবো, কেমন? এখন আপনার এই যে দেখেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হয়ে গেল 10%। যদিও আপনার এই এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করার আগে যখন শুধু ট্রেজারি বিলে ইনভেস্ট করেছেন, আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল 7%। বাট আপনি রিস্কি জায়গায় ইনভেস্ট করার কারণে এটা বেড়ে গেল। এই যে এক্সট্রা অ্যামাউন্টটা, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম, লাইক 3%। ক্লিয়ার? এই যে RF রিপ্রেজেন্ট দ্য রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, RP রিস্ক